বিসমিল্লাহির রহমানির রহিম। ঢাকা কলেজ রাষ্ট্রবিজ্ঞান সম্মান প্রথম বর্ষের প্রিয় ছাত্ররা, স্বাগত জানাচ্ছি আধুনিক পাশ্চাত্য রাষ্ট্রচিন্তা কোর্সের ক্লাসে। আমি ফারজানা সুলতানা, সহযোগী অধ্যাপক। প্রিয় ছাত্ররা, একটি লম্বা গ্যাপ নিয়ে আমাদের দেখা হলো। মাঝখানে যেদিন তোমাদের শিডিউল ক্লাস ছিল সেদিন একটি ছুটি পড়ে যাওয়াতে আমাদের অনেক দিন পরে দেখা হলো। তোমাদের মনে আছে তো আমরা কি নিয়ে আলোচনা করছিলাম? আমাদের শেষ ক্লাসে আমরা জ্যাকুয়েস রুশোকে নিয়ে আলোচনা করছিলাম। আসো আর একবার দেখে নিই তাকে। জ্যাকুয়েস রুশো তিনি তার যে দুইটি বিখ্যাত মতবাদ, যুক্তিবাদী, তৃতীয় মতবাদী হিসেবে তিনি সামাজিক যুক্তি মতবাদ এর যে প্রবক্তা ছিলেন আমরা সেই সম্পর্কে জেনেছি এবং রাষ্ট্রের গঠন বা তার চিন্তাধারার বৈশিষ্ট্য সম্পর্কে আমরা পরিচিত হয়েছি। আজকে আমরা সেই তত্ত্বটির আলোচনা করব যে তত্ত্বটির জন্যে আসলে যে তত্ত্বের বলে সেই সাম্য স্বাধীনতার মন্ত্রটি এসেছিল, ফরাসি বিপ্লব অনুপ্রাণিত হয়েছিল। সেটি হচ্ছে সাধারণ ইচ্ছা তত্ত্ব বা গণ অভিপ্সা, ইংরেজিতে যাকে জেনারেল উইল বলা হয়। যে তত্ত্বটি জনগণের শক্তিকে, সকলের মঙ্গল ইচ্ছায় পরিচালিত যে শক্তি, সেই শক্তিটিকে আমাদের সাথে পরিচয় করিয়ে দিয়েছিলেন। বস্তুত সামাজিক চুক্তির মধ্যে দিয়ে যে রাষ্ট্র সৃষ্টি হয়েছিল, সেই রাষ্ট্রের বৈধতা নির্ণয়ে যে সমস্যার মুখোমুখি হয়েছিলেন রুশো, তার সমাধান খুঁজতে গিয়ে তিনি রাষ্ট্র চিন্তার ক্ষেত্রে এই সাধারণ ইচ্ছা তত্ত্বের জন্ম দিয়েছিলেন, যেটি আসলে তার যাবতীয় চিন্তাধারার মধ্যে সবচেয়ে জটিল এবং সাধারণ পাঠকের বোধগম্যতার ঊর্ধ্বে বলে মনে করা হয়। আশা করছি তোমাদের বুঝতে অসুবিধা হবে না। আমি চেষ্টা করব সহজ করে তোমাদের সামনে এই তত্ত্বটিকে উপস্থাপন করা। তাহলে আমরা আজকে আলোচনা করব সাধারণ ইচ্ছা তত্ত্ব। আমি খুব সহজে একটি কথা এখানে তোমাদেরকে দেখাচ্ছি যে যথার্থ জনকল্যাণের লক্ষ্যে পরিচালিত ইচ্ছা, সেটিকে বলা হয় সাধারণ ইচ্ছা তত্ত্ব। এসো আমরা একটু ব্যাপক পরিসরে আলোচনা করি। রাষ্ট্রের সংগঠন তো চুক্তির বলে হলো, কিন্তু এই যে সংগঠন সেটি অসম্পৃক্ত কতগুলো ব্যক্তির সমষ্টি নয়, সেটি নিজেই একটি স্বতন্ত্র সত্তা এবং তার একটি স্বতন্ত্র ইচ্ছাও বিদ্যমান। রাষ্ট্রের এই ইচ্ছা যখন যথার্থ জনকল্যাণের জন্য পরিচালিত হয় তখনই তাকে সাধারণ ইচ্ছা বলা হয়। সাধারণ ইচ্ছার মধ্যেই রয়েছে ব্যক্তির ইচ্ছা। এই সাধারণ ইচ্ছার প্রায়োগিকতা যদি আমরা খেয়াল করতে যাই, তাহলে রাষ্ট্রের আইনের উৎস হচ্ছে এই সাধারণ ইচ্ছা। রাষ্ট্রীয় সংগঠনের সদস্যদের মধ্যে পারস্পরিক সম্পর্ক নির্ধারণ করা এর কাজ, ন্যায় অন্যায়ের বিধান এর দ্বারা নির্ধারিত হবে। অর্থাৎ রাষ্ট্রীয় সংগঠন যে একটি ঐক্যবদ্ধ সংস্থা, সেইটিকে প্রতিষ্ঠিত করার জন্যেই তিনি এই ধারণাটির প্রবর্তন করেছিলেন। অর্থাৎ রুশোর ভাষায় এই যে রাষ্ট্রীয় সংগঠন, এটি একটি যৌথ নৈতিক সংস্থা, যেটিকে পাবলিক পার্সন বলে তিনি অভিহিত করেছেন। প্রিয় ছাত্ররা, এই যে তত্ত্বটি, এটিকে বোঝাতে গিয়ে তিনি প্রতিটি নাগরিকের দ্বৈত ভূমিকার কথা বলেছেন। প্রথমত, তার যে পরিকল্পিত রাষ্ট্র ব্যবস্থা, যেখানে জনগণেরা সর্বদাই, সেই চুক্তির ভাষাটি মনে আছে তো, যে সেই রাষ্ট্রের মধ্যে তারা প্রত্যেকেই অপরিহার্য। তো এই প্রত্যেকেই অংশগ্রহণ করবে দুইভাবে। প্রথমত, সদস্যরা যখন রাষ্ট্রীয় কাজে অংশগ্রহণ করবে তখন তাদের থাকবে একরকম ভূমিকা, তারা তখন সার্বভৌম শক্তির উৎস বিশেষ। আবার সবাই মিলে যে সিদ্ধান্ত তারা রাষ্ট্র পরিচালনার জন্য গ্রহণ করবে সেটি আবার প্রতিটি সদস্য মেনে চলবে।
অর্থাৎ একই ব্যক্তি রাষ্ট্রের নীতি নির্ধারণ করবে, আবার তার প্রতি আনুগত্য প্রদর্শন, এই উভয় কাজ করবে। রুশোর আশঙ্কা ছিল যে রাষ্ট্রের সদস্যরা যদি ব্যক্তিগত আকাঙ্ক্ষার দ্বারা পরিচালিত হয় তাহলে সমাজের সার্বিক কল্যাণের লক্ষ্য ব্যাহত হবে। সেজন্যে তিনি অত্যন্ত চতুরতার সাথে এই গণ অভিপ্সা বা সাধারণ ইচ্ছা তত্ত্বটিকে উদ্ভাবন করেছিলেন। প্রিয় ছাত্ররা, আপাত দৃষ্টিতে আমরা কিন্তু ভাবি যে সকলের মঙ্গলের ইচ্ছা বা সেটি সকলের ইচ্ছার মধ্যেই বিদ্যমান, কিন্তু রুশো এই সকলের ইচ্ছা বা উইল অফ অল আর সাধারণ ইচ্ছা, যেটিকে জেনারেল উইল তিনি বলেছেন, এ দুইয়ের মধ্যে পার্থক্য করে গেছেন। রুশোর মতে এ দুইয়ের মধ্যে প্রভূত পার্থক্য বিদ্যমান। সাধারণ ইচ্ছার মধ্যে শুধু সাধারণ আর অভিন্ন স্বার্থের কথা বিবেচনা করা হয়, কিন্তু সকলের ইচ্ছার মধ্যে যেহেতু ব্যক্তিদের বিশেষ বিশেষ স্বার্থের কথা বিবেচনা করা হয়, কাজেই তা কতগুলি বিশেষ ইচ্ছার যোগফল ছাড়া আর কিছুই না। ধরো, ব্যাপারটিকে সহজ করে বোঝানোর জন্যে, তোমাদের পারিবারিক জীবনে এরকম একটি অবস্থা যে একটি প্রায়োরিটি নির্ধারণ করতে হবে, একটি সিদ্ধান্ত নিতে হবে কোনো একটি ব্যয়ের ক্ষেত্রে। সেক্ষেত্রে পরিবারের ভিন্ন ভিন্ন চাহিদা, তোমার একটি চাহিদা একটি সুন্দর ব্যাটের, তোমার বোনের একটি চাহিদা যে একটি সুন্দর পোশাকের, আর তোমার বাবা তিনি এই পরিবারটিকে পরিচালনা করছেন, তিনি ভেবে দেখলেন যে এই মুহূর্তে একটি টেবিল জরুরি তোমাদের লেখাপড়ার জন্যে। তোমার আরেকটি মেধাবী বোন হয়তো নিজের করে একটি টেবিল চাইছে, কিন্তু যদি একটি বড় টেবিল কেনা হয়, যেহেতু আমাদের প্রায়োরিটি সিলেকশন করতে হবে, বুঝতে হবে তাহলে এই পরিবারের সামর্থ্য যথেষ্ট মানে সব চাহিদা মেটাতে পারে এরকম নয় দেখেই প্রায়োরিটি সিলেকশন। তো সেক্ষেত্রে তোমরা যদি সকলে মিলে সিদ্ধান্ত নিতে যাও তাহলে প্রত্যেকে হয়তো কেউ অন্তত নিজের চাহিদাটাকেই সবচেয়ে বেশি গুরুত্ব দিবে। তো সেক্ষেত্রে বাবা যদি একক সিদ্ধান্তেও বা মায়ের সাথে আলোচনা করে এরকম সিদ্ধান্ত নেয় যে যদি একটি বড় টেবিল কেনা হয়, টাকাটি সেইভাবে ব্যয় করা হয়, সেখানে তোমরা 3 ভাই বোনে পড়ালেখাও করতে পারবে, সময়ে সময়ে সেখানে তোমরা খাওয়া দাওয়াও করতে পারবে, বা এই যে ইচ্ছাটি যেটির মধ্যে তোমাদের সকলেরই কোনো না কোনো মঙ্গল আছে, সেইভাবে তুমি সাধারণ ইচ্ছাকে চেনার চেষ্টা করতে পারো। তোমাদের প্রত্যেকের নিজ নিজ ইচ্ছার পূরণ ব্যতিরেকে এমন একটি কল্যাণকামী ইচ্ছা যা তোমাদের প্রত্যেকের মঙ্গলের জন্যেই মঙ্গলকেই আসলে এগিয়ে নিয়ে যাবে। তাহলে বিষয়টি হচ্ছে কেমন, যে সকলের ইচ্ছার মধ্যে যে সব সংযোজক ও বিয়োজক একটি অপরটিকে খারিজ করে দেয়। ধরো, ব্যাট কিনতে গেলে ড্রেস কেনা হবে না, ড্রেস কিনতে গেলে হয়তো একার একটা টেবিল হবে না। এই যে পৃথক পৃথক ইচ্ছাগুলিকে যদি অপসৃত করা যায় তাহলে যে ইচ্ছা অবশিষ্ট থাকে তার সমষ্টিকেই বলে সাধারণ ইচ্ছা। অর্থাৎ যার পেছনে সকলের মঙ্গলের যে ইচ্ছাটি তার সমর্থন রয়েছে তাকেই সার্বিক স্বার্থের পর্যায়ভুক্ত করা হবে এবং সেটিকেই মেটানো হবে। সংখ্যাগরিষ্ঠের ইচ্ছার মধ্যে অভিন্ন জনকল্যাণের প্রতিফলন যদি না হয় তাহলে সেটিকে সাধারণ ইচ্ছা বলে অভিহিত করা হবে না। তো প্রিয় ছাত্ররা, আমরা আরেকটি স্লাইড দেখি। দেখো, আমাদের প্রত্যেকেরই ব্যক্তি হিসেবে আমাদের প্রত্যেকেরই রুশোর অভিমতে 2 ধরনের ইচ্ছা বিদ্যমান। একটি হচ্ছে প্রকৃত ইচ্ছা বা সাধারণ, যেটিকে দেখানো হয়েছে, আর একটি অপ্রকৃত ইচ্ছা বা ব্যক্তিগত ইচ্ছা। তো ব্যক্তিগত ইচ্ছার তাগিদে মানুষ যে কাজগুলি করে সেই কাজটি হচ্ছে তার অপ্রকৃত কাজ। এসব কাজের মধ্যে দিয়ে তার যথার্থ মুক্তি সাধিত হয় না। আর সাধারণ ইচ্ছার তাগিদে সে যেসব কাজ করে সেগুলি হচ্ছে তার প্রকৃত কাজ। এসব কাজের মধ্যে দিয়ে যথার্থ কল্যাণ আর মুক্তি সাধিত হয়, অর্থাৎ যার মধ্যে দিয়ে সকলের কল্যাণ আসে, তার ব্যক্তির নিজেরও কল্যাণ, যেটি হয়তো কোনো একটি মাত্রায় সে অনুভব করতে পারছিল না। কোনো ব্যক্তি
তার অপ্রকৃত ইচ্ছার বশবর্তী হয়ে সাধারণ ইচ্ছার বা সকলের মঙ্গলের ইচ্ছার কোনো পরিপন্থী যদি কোনো কাজ করে, তখন সে যথার্থই তার স্বাধীনতাকেই হারিয়ে ফেলে। সুতরাং তাকে যথার্থ স্বাধীনতায় ফিরিয়ে আনার জন্যে, অর্থাৎ তার প্রকৃত ইচ্ছার অনুকূলে তাকে বাধ্য করা যায়, এ কথাও রুশো বলেছেন। খেয়াল করো এই পয়েন্টটি, এটি একটি গুরুত্বপূর্ণ পয়েন্ট। এবং এটাকেই রুশো বলেছিলেন টু ফোর্স টু বি ফ্রি, মানুষকে স্বাধীন হওয়ার জন্যে বাধ্য করা, এটি তিনি বলেছিলেন। সুতরাং রুশোর সাধারণ ইচ্ছাকে বুঝতে গিয়ে আমরা পুনরায় চার্লস ফ্র্যাঙ্কেলের কাছেই ফিরে যেতে পারি, যে রুশোর সাধারণ ইচ্ছা ব্যক্তিদের থেকে আলাদা কোনো জিনিস নয়, বরং ব্যক্তিদের মধ্যেই তা অধিষ্ঠিত, কিন্তু ব্যক্তি হিসেবে তা নিছক ব্যষ্টিমূলক ইচ্ছার ঊর্ধ্বে অবস্থিত। তো প্রিয় ছাত্ররা, এসো এবার আমরা সাধারণ ইচ্ছাকে আরও ভালো করে বোঝার জন্যে এর বৈশিষ্ট্যগুলি সম্পর্কে অভিহিত হই। পুনরায় বলে নিই, তাহলে বিষয়টি দাঁড়াচ্ছে সকলের মঙ্গলের লক্ষ্যে যে ইচ্ছা পরিচালিত হবে বা রাষ্ট্রকে পরিচালিত করবে, সেটি হচ্ছে সাধারণ ইচ্ছা, তাই না? এবার সাধারণ ইচ্ছাকে যদি আমরা বৈশিষ্ট্যগত দিক দিয়ে আলোচনা করতে চাই, প্রথমত রুশো বলেন যে এটি হচ্ছে অভ্রান্ত, মানে সাধারণ ইচ্ছা কোনো ভুল করতে পারে না, জনস্বার্থ বিরোধী কিছু করতে পারে না। রুশো বলেন, যারা নিজেদের মধ্যে আলাপ আলোচনা করে বা তর্ক বিতর্ক করে সাধারণ ইচ্ছায় উপনীত হয়, তারা ভুল করতে পারে, কিন্তু একবার সাধারণ ইচ্ছায় স্থির হয়ে গেলে তাতে আর ভুল ত্রুটি থাকার কথা নয়। এর কারণ হিসেবে তিনি বলেন, ব্যক্তি অনেক সময় নিজের স্বার্থের দ্বারা পরিচালিত হয়, ভুল পথে যায়, সেটা স্বাভাবিক, কিন্তু বহু ব্যক্তি মিলে যখন যৌথভাবে সিদ্ধান্ত গ্রহণ করে, তখন যে সিদ্ধান্ত গৃহীত হয় তা ভুল হতে পারে না। এবারে দেখো যে সাধারণ ইচ্ছা সমষ্টিগত ইচ্ছা নয়। প্রিয় ছাত্ররা, কোনো একটি বিষয়ে যদি সকলের ইচ্ছা প্রয়োজন হয়, তাহলে কিন্তু সেটি কি খুব সহজসাধ্য ব্যাপার? অর্থাৎ রুশো বলতে চান যে ঐকমত্য সাধারণ ইচ্ছার জন্য অপরিহার্য নয়। অর্থাৎ ওই যে তোমাদের পরিবারের কথা যদি বলি, তাহলে তোমাদের প্রত্যেকের মতামত সাধারণ ইচ্ছার জন্যে জরুরি নয়, জরুরি হচ্ছে যে তোমাদের সবার মঙ্গলের জন্যে কিনা। আর যেহেতু ঐক্যমতে উপস্থিত হওয়াও সহজ নয়, প্রশ্ন হলো যে এই সকলের ইচ্ছা আর সাধারণ ইচ্ছার মধ্যে বিরোধ হলে কিভাবে তার মীমাংসা করা হবে। রুশো যে সূত্র দিয়েছেন সেটি কীরকম, যে পৃথক পৃথক ইচ্ছা থেকে পরস্পর বিরোধী ইচ্ছাগুলোকে বাদ দিয়ে যা অবশিষ্ট থাকে, অর্থাৎ যে পার্থক্য বা যে সিদ্ধান্ত অবশিষ্ট থাকে, সেটি হচ্ছে সাধারণ ইচ্ছা। এর পরেরটি দেখো, সাধারণ ইচ্ছা অধ্বংসনীয়। ইট ইজ অলওয়েজ কনস্ট্যান্ট, আনঅল্টারেবল অ্যান্ড পিওর, রুশোর ভাষায়। এটি একটি বন্ধন, যে মুহূর্তে এই বন্ধন শিথিল হতে শুরু করে, তখনই নিজেদের মধ্যে গোলমাল দেখা যায়। রুশোর বক্তব্য হলো, মতভেদ বিরোধিতাকে আমন্ত্রণ জানানোর যে অর্থ, সেটি হচ্ছে সাধারণ ইচ্ছাকে ধ্বংস করা, আর এর মানে হচ্ছে আলটিমেটলি রাষ্ট্রের ধ্বংস করা। অন্যভাবে বলা যেতে পারে, এই গণ অভিপ্সা বা সাধারণ ইচ্ছার মধ্যে মতভেদ ও বিরোধকে আমন্ত্রণ জানানোর ইচ্ছা হচ্ছে রাষ্ট্রকে ধ্বংস করার ইচ্ছা। কিন্তু রাষ্ট্র তো ধ্বংস করার জন্য সৃষ্টি করা হয়নি, ব্যক্তিরা পরস্পরের ইচ্ছাকে সংযুক্ত করেই নিজেদের সাধারণ মঙ্গলের জন্যই রাষ্ট্রকে সৃষ্টি করেছিলেন। সেজন্যেই রুশো বলেন যে এটি ধ্বংস হয়ে গেলে রাষ্ট্র ধ্বংস হয়ে যাবে, আর যেহেতু রাষ্ট্র ধ্বংস করা যাবে না, সেই হেতু এই সাধারণ ইচ্ছা নির্ধারিত হয়ে গেলে এটিকে আর ধ্বংস করা যাবে না।
এর পরের পয়েন্টটি হচ্ছে সাধারণ ইচ্ছা সার্বজনীন। প্রিয় ছাত্ররা, সাধারণ ইচ্ছায় সাধারণত্ব থাকতে হবে, সকলের মঙ্গলের বিষয়টি থাকতে হবে যদি, এবং সেই সাথে সেটি সকলের উপর সমানভাবে প্রযুক্ত হতে হবে। এতে কোনো ব্যক্তি স্বার্থ বা ব্যক্তিগত কামনা বাসনা স্থান পাবে না। অর্থাৎ আমরা বুঝতে পারছি যে রুশোর এই সাধারণ ইচ্ছার মধ্যে একটি সাম্যের ধারণা, সকলের উপর সমানভাবে প্রযুক্ত হবে, সকলে মিলে সকলের উপরেই যেহেতু এটি হবে, অর্থাৎ সকলে সমান, এরকম একটি ধারণা আমরা এই তত্ত্বের মধ্যে পাই। এরপরে রয়েছে সাধারণ ইচ্ছা সার্বভৌম। তোমাদের একটু আগেই বলছিলাম যে সাধারণ ইচ্ছা কিন্তু আইনের উৎস, যাবতীয় সিদ্ধান্তর উৎস হচ্ছে সাধারণ ইচ্ছা, এবং সাধারণ ইচ্ছার লক্ষ্যই হচ্ছে, আগেও বলেছি, সমাজের সার্বিক কল্যাণ সাধন করা। সুতরাং এটি গোটা রাষ্ট্রযন্ত্রকে পরিচালিত করবে, অন্য কেউ এর উপরে তদারকি করতে পারবে না। রুশো তাই একে চরম ক্ষমতা সম্পন্ন বলেছেন। আর যদি কেউ এটাকে মানতে অস্বীকার করে, তাহলে এই সাধারণ ইচ্ছার ক্ষমতা থাকবে তাকে নিয়ন্ত্রণ করার। রুশো মনে করতেন যে এই সাধারণ ইচ্ছার বাইরে গিয়ে ব্যক্তি তার কল্যাণ বা স্বাধীনতা পেতে পারে না, বরং বিপদগামী হতে পারে। সেক্ষেত্রে সার্বভৌম শক্তির এখতিয়ার রয়েছে তাকে তার নিজের ধ্বংস থেকে সরিয়ে আনার। ওই যে হি উইল বি ফোর্স টু বি ফ্রি। যেমন আরেকটি ছোট উদাহরণ দিয়ে বলি, ছোটবেলাতে যদি তোমাদের সকল ইচ্ছাগুলিকে বাবা মা প্রায়োরিটি দিতেন, তাহলে খেলাধুলা এবং অন্য অন্য মজার কাজ করতে গিয়ে তোমাদের কিন্তু আজকের তুমি হয়ে ওঠা হতো না। নিশ্চয়ই বাবা মার অনেক বকা, অনেক শাসন, না, এগুলির ফলে তোমরা এখানে এসেছো। তোমাদের আজকের যে মঙ্গল, সেটি তো ছোটোবেলায় তোমরা অনুভব করতে পারোনি। তো সময় সময় বাবা মাকে মনে হতো না অত্যাচারী, তোমাদের পর পড়াশোনার জন্য অত্যাচার করছে। তো এটা কিন্তু তোমাদের এক ধরনের স্বাধীন হওয়ার জন্যেই তারা সেই ফোর্সকে প্রয়োগ করেছিল, সত্যি নয়? এবারে এসো আরেকটি বৈশিষ্ট্য, সেটি হচ্ছে সাধারণ ইচ্ছা রাষ্ট্রের ঐক্যের প্রতীক। প্রিয় ছাত্ররা, একটু আগেই আমরা বললাম যে সাধারণ ইচ্ছা ধ্বংস হওয়ার মানে হচ্ছে রাষ্ট্রের ধ্বংস হয়ে যাওয়া। তাহলে এই সাধারণ ইচ্ছাকে টিকিয়ে রাখতে হলে, রাষ্ট্রীয় সংগঠনের সংহতি বজায় রাখতে হলে, রাষ্ট্রীয় সংগঠনের মধ্যে যদি দল, উপদল, বিভিন্ন সংস্থা গড়ে ওঠে, তাহলে গণ অভিপ্সা বা সাধারণ ইচ্ছা গঠন আর তার বাস্তব রূপায়ণ হবে না। এটি ছিল রুশোর ধারণা যে রাষ্ট্রীয় ঐক্যকে এটি ধরে রাখতে হবে, এইটি ছিল তার একটি মূলগত ধারণা। এবার প্রিয় ছাত্ররা, আমরা এসো এই সাধারণ ইচ্ছার সমালোচনা একটু করি। যদিও এই সাধারণ ইচ্ছা তত্ত্বের ভিত্তিতেই কিন্তু রুশোকে গণতন্ত্রের শ্রেষ্ঠতম প্রবক্তা বলে মনে করা হয়, তারপরেও তার এই তত্ত্ব কিন্তু ভীষণভাবে আক্রান্ত আর সমালোচিতও হয়েছে। আসো আমরা দেখি কি সমালোচনা রয়েছে। নির্ণয় প্রণালীর অভাব, বা এটিকে আমরা অস্পষ্টতাও বলতে পারি। যেমন রুশো কি বলেছিলেন যে সকলের ইচ্ছা, মানে সাধারণ ইচ্ছাকে বের করতে হলে সকলের ইচ্ছা বা সংখ্যাগরিষ্ঠের ইচ্ছা, এটি থেকে সাধারণ ইচ্ছাকে তিনি আলাদা করে দেখেছেন। এমনকি একজন ব্যক্তির ইচ্ছাও সকলের মঙ্গলকামী হতে পারে, যেটি হয়তো অন্যেরা বুঝতে পারছে না। এই যে জায়গাটি এবং এই ইচ্ছাটি যদি রাষ্ট্রের জনগণের যথার্থ কল্যাণের নিয়ামক হয়, তাহলে সেটি সাধারণ ইচ্ছা। কিন্তু এই ইচ্ছাকে কিভাবে সকলের ইচ্ছা বা সংখ্যাগরিষ্ঠ জনগণের ইচ্ছা থেকে পৃথক করে বের করা যাবে, সেই বিষয়ে কোনো নির্ভরযোগ্য প্রণালীর কথা অবশ্য রুশো বলেননি, যার জন্যে যেটি অধ্যাপক ক্ল্যামেনাজও বলেছেন এবং অধ্যাপক মুরে এই জন্যে বলেছেন যে তার এই পরিকল্পনাটি অনেকটা ইউটোপিয়ান বা কাল্পনিক একটি তত্ত্বে পরিণত হয়েছে।
এরপরে যে একটি বড় সমালোচনা, সেটি হচ্ছে রুশোর এই তত্ত্বটি সর্বাত্মকবাদের হাতিয়ারে পরিণত হয়েছে। তোমাদের নিশ্চয়ই মনে আছে সর্বাত্মকবাদ কি? যে রাষ্ট্র ব্যবস্থা নাগরিকের জীবনের সকল দিককে নিয়ন্ত্রণ বা পরিচালনা করে, যেটিকে আমরা রাষ্ট্রবিজ্ঞানে বা সাধারণভাবেও ভালো বলে মনে করতে পারি না। কিভাবে সেটি হচ্ছে? প্রিয় ছাত্ররা, অধ্যাপক মুরের ভাষাতে যদি বলি, এই জাতীয় রাষ্ট্রে, সর্বনিয়ন্ত্রণবাদী যে রাষ্ট্র, সেখানে সরকারি আদর্শ মেনে নিতে এবং জেল জুলুমের ভয় দেখিয়ে জনগণকে যে এগুলি জবরদস্তিমূলকভাবে পরিচালিত করা হয়, মেনে নিতে বাধ্য করা হয়, সেটি জনগণের ইচ্ছার নামে, জনগণের মঙ্গলের কথা বলে, যে জনগণ এটি চায় বা এর মধ্যে দিয়ে জনগণের মঙ্গল হবে। এবং এই যে পরিচালিত হচ্ছে জনগণের কল্যাণের নামে, এটি কিন্তু অনেক সময় আসলে সরকারের ইচ্ছা। তো কার্যত সরকারের ইচ্ছা থেকে এটি উৎসারিত হয়, যেটি যদি রুশো নিজে দেখতেন, রাষ্ট্রের এই অবস্থা দেখতেন, তাহলে সেটিকে তিনি বুঝতে পারতেন যে এটি হচ্ছে তার আদর্শের একটি হাস্যাস্পদ অনুকরণ বা রিডিকুলাস প্যারোডি। এটি আসলে অধ্যাপক মুরে সমালোচনা করেছেন। এরপরে প্রিয় ছাত্ররা, বাস্তবে প্রয়োগ করা কঠিন। আমরা আজকের দিনে, তোমাদের আগেই বলিনি, তোমরা খেয়াল করেছো কি না, সকলে মিলে চুক্তি করছে, আবার সকলে মিলে সেটিকে প্রয়োগ করছে। এটা কিন্তু সেই আমরা অনেক আগে যে প্রত্যক্ষ গণতন্ত্রের ধারণার কথা বলেছিলাম, সেই ধারণাটি চলে আসছে না এখানে? তো আজকের এই বৃহৎ নাগরিক সংখ্যা সম্পন্ন দেশে, আমরা যেখানে প্রতিনিধিত্বমূলক গণতন্ত্রে অভ্যস্ত, সেখানে কি এই সাধারণ ইচ্ছা বাস্তবে প্রয়োগ করা যথেষ্ট কঠিন না প্রিয় ছাত্ররা? কারণ রুশো তো ওই যে একটু আগেই আমরা বললাম যে তিনি মনে করেছিলেন দল, উপদল বা বিভিন্ন সংস্থা, এগুলি যদি গড়ে ওঠে, তাহলে সাধারণ ইচ্ছার গঠন আর বাস্তব রূপায়ণ সম্ভব হবে না। আর আধুনিককালে তো আমরা রাজনৈতিক দল, চাপ সৃষ্টিকারী গোষ্ঠী, উপদল, এগুলিকে বাদ দিয়ে জনমত গঠনের কথা চিন্তাই করতে পারি না, তাই না? বার্কার বলেছিলেন এভাবে যে আসলে রাজনৈতিক দলের উপস্থিতি গণ অভিপ্সার জন্যে একটি সহায়ক শক্তিই বটে। রুশো এটি বুঝতে পারেননি, এটি তার বিরুদ্ধে এক ধরনের সমালোচনা। এছাড়া বার্কার আরও বলেন যে রুশো জনগণের মেধা ও বুদ্ধির উপরে অনেক বেশি নির্ভর করেছেন। সকলে মিলে নিজেদের মঙ্গলের ইচ্ছায় যে তারা ধরতে পারবে, পরিচালিত হবে, সেটিকে মানবে, তিনি মনে করেন, অধ্যাপক বার্কার, যে জনগণের সার্বিক কল্যাণ সাধারণ মানুষের পক্ষে বোঝা সকলের যে সম্ভব তা নয়। আর ব্যক্তি যে নিজের স্বার্থ বাদ দিয়ে সকলের সার্বজনীন স্বার্থকে গুরুত্ব দিবে, এটিও, এই শর্ত পূরণ করাও যথেষ্ট কঠিন। আর রুশোর কিছুটা অস্পষ্টতার দোষ রয়েছে, যেটা আমরা আগেও বলেছি, যে তিনি যদি এতই আস্থা রাখতেন, তাহলে কিন্তু আইন প্রণয়ন সংক্রান্ত তত্ত্বে গিয়ে তিনি আইন প্রণেতার কথা বলতেন না, তাই না? এটি একটি সমালোচনা। এছাড়া যে আর একটি গুরুতর সমালোচনা প্রিয় ছাত্ররা, সেটি হচ্ছে স্বাধীনতার অস্বীকৃতি। অথচ আমরা তো জানি যে রুশো তো ব্যক্তিকে স্বাধীন করার জন্যেই তার তত্ত্বসমূহকে আমাদের সামনে নিয়ে এসেছেন, এবং সেটির জন্যে আমরা তাকে কালজয়ী দার্শনিক হিসেবে বরণ করে নিয়েছি। এইখানে কথাটি হচ্ছে এরকম যে তার এই তত্ত্বকে ব্যবহার করে স্বৈরতান্ত্রিক শাসন ব্যবস্থার একটি প্রবণতা পরবর্তীতে প্রতিষ্ঠিত হয়েছে। ওই যে হি উইল বি ফোর্স টু বি ফ্রি। স্বাধীনতার জয়গান করতে করতে রুশো এই যে জনগণের কে ফোর্স করার কথা বলেছেন, সেটা প্রকারান্তরে জনগণের স্বাধীনতাকে হরণ করারই নামান্তর, মানুষকে বাধ্য করা সেটি। তো প্রিয় ছাত্ররা, এরপরে সেটি হচ্ছে সাধারণ ইচ্ছা কূটাভাস যুগ।
তত্ত্ব, মানে অর্থের মধ্যে দ্ব্যর্থবোধকতা রয়েছে। রুশো সব কিছুর আসলে সংজ্ঞা বা সব কিছুকে, সব শব্দ বা পদকে ব্যাখ্যা করার প্রয়োজনীয়তা অনুভব করেননি। শুরু করেছেন যেমন যে কথাটি, যেমন সমাজের সংজ্ঞা, তোমরা 4-5-এ পড়ে গেছো সমাজ কিভাবে গঠিত হয়েছে, পরবর্তীতে গিয়ে তোমরা সমাজ উৎপত্তি সংক্রান্ত বিভিন্ন তত্ত্ব পড়েছো, তাই না? তো রুশো শুরুই করেছেন এরকম উপরের দিক থেকে আলোচনা, যেটি তার তত্ত্বকে অনেকাংশে দুর্বোধ্য করে তুলেছে, জটিল করে তুলেছে। সেবাইন যেভাবে বলেছেন যে চুক্তির সাথে, সামাজিক চুক্তির সাথে সাধারণ ইচ্ছার যে কি সম্পর্ক তা বোঝা কষ্টকর। সেবাইন আরও বলেছেন যে মানুষ যে রাষ্ট্রীয় সংগঠনের আওতায় এসে কিভাবে উপকৃত হবে সেই ব্যাপারটিও রুশো জনগণকে যথেষ্ট আশ্বস্ত করতে পারেননি। এবং তোমাদেরকে বোধহয় প্রথম ক্লাসে বলেছিলাম যে রুশো তার ব্যক্তি জীবনেও একটু উদ্দাম জীবনযাপন করতো। এরকম একটি গল্প আছে যে তার এক বান্ধবী তাকে বলল যে তুমি এসব কি বলো, কিছু বোঝা যায় না। তিনি বলেছিলেন, সখী, রুশোকে এত সহজে বোঝা যাবে না। তো সেই যে সমস্যা, সেই সমস্যায় আমরা সাধারণ পাঠকেরাও অনেক সময় পড়ে যাই যে সাধারণ ইচ্ছা কি, বা কখন একটি ইচ্ছা সকলের ইচ্ছা বা সংখ্যাগরিষ্ঠের ইচ্ছা থেকে আসলে সকলের মঙ্গলকামী ইচ্ছা, কিন্তু হয়তো একজন বা কয়েকজন থেকে এসেছে, আসলেই কি এটি সকলের মঙ্গলের ইচ্ছা? এই ধরনের কিছু কূটাভাস তার বক্তব্যের মধ্যে রয়ে গেছে প্রিয় ছাত্ররা। যাই হোক, এই সব কিছু মিলিয়ে আমরা যদি রুশোর সাধারণ ইচ্ছাকে মূল্যায়ন করতে যাই প্রিয় ছাত্ররা, তাহলে আমাদের বলতেই হবে যে পশ্চিমী রাষ্ট্রচিন্তার যে জগৎ, সেখানে কিন্তু এই সাধারণ ইচ্ছা তত্ত্বের স্থান অতি উঁচুতে। প্রথমেই তোমাদের বলছিলাম যে ফরাসি বিপ্লবের মূল প্রেরণাটি এসেছিল এখান থেকে, এবং পশ্চিমী সভ্যতায় বিভিন্ন গণ আন্দোলনের উৎস এই সাধারণ ইচ্ছা বা জনগণের শক্তির যে ভিত তার উপরে নির্মিত। স্বাধীনতা, সাম্য, এই যে কথাগুলি রুশো দ্ব্যর্থহীন ভাষায় বলে গিয়েছিলেন, এবং এ দুটি ছাড়া যে গণতন্ত্র মূল্যহীন, সেগুলি মূলত আমরা এই সাধারণ ইচ্ছা তত্ত্বের মধ্যে দিয়ে বুঝতে পারি, এবং যেটি কিছুটা আমরা প্রত্যক্ষ গণতন্ত্রকে মনে করি যে এই তত্ত্বটি প্রকারান্তরে সেই ধরনের গণতন্ত্রের কথা বলছে। আরেকটি বিষয় খেয়াল করো প্রিয় ছাত্ররা, তোমরা এ পর্যন্ত পড়াশোনা করতে করতে হয়তো কিছুটা বুঝতে পারো, বা ব্যক্তিগত জীবন, অভিঘাত, সমাজকে চেনার প্রক্রিয়ায়, যে স্বাধীনতা আর কর্তৃত্বের মধ্যে একটা দ্বন্দ্ব আবহমান কাল থেকে চলে আসছে, এবং রুশোর এই সাধারণ ইচ্ছাকে অনেকে এই সমস্যার দার্শনিক সমাধান বলে গণ্য করে। হ্যাঁ, ওই যে বললাম ছোটোবেলায় তোমার যে ইচ্ছা বা তোমাদের যে ইচ্ছা সেইটির সাথে বাবার ইচ্ছার অনেক সময় মিলছে না, এরকম ব্যাপার কিন্তু তোমরা মেনে নিতে বাধ্য হচ্ছ। হয়তো তাৎক্ষণিকভাবে মনে নিচ্ছ না, কিন্তু পরে পরে হয়তো তার দ্বারা উপকৃত হচ্ছ, যেটা অনেক পরে হয়তো বুঝতে পারবে। তো রাষ্ট্রীয় জীবনেও অনেক সময় যে রাষ্ট্রের কর্তৃত্ব কতখানি হবে, জনগণ কতখানি স্বাধীনতা ভোগ করবে, শাসন পরিচালনায় জনগণের কতখানি নিজেদের স্বাধীনতা রক্ষা করে জীবনযাপনের পরিসর রয়েছে, এই ব্যাপারগুলি কিন্তু আলোচনার দাবিদার। ব্যক্তি স্বাধীনতার সাথে রাষ্ট্রীয় কর্তৃত্বের এই যে ধারণাটি, বহুল প্রচারিত ধারণাটি, এবং বুর্জোয়া চিন্তাবিদেরা কিন্তু মনেই করেছেন আগে যে রাষ্ট্রের কর্তৃত্ব ব্যক্তি স্বাধীনতার পরিপন্থক। সেখান থেকে কিন্তু লেসেস ফেয়ার বা ব্যক্তি স্বাধীনতার ধারণা থেকে কিন্তু সীমিত রাষ্ট্র সরকার ব্যবস্থার ধারণাগুলি এসেছে প্রিয় ছাত্ররা। অতএব সেই যে কর্তৃত্ব, সে মানে রাষ্ট্রের কর্তৃত্ব যদি বেশি হয়, সেটি ব্যক্তি স্বাধীনতার পূর্ণাঙ্গ বিকাশের পক্ষে পরিপন্থক। আর সেই জন্যেই রাষ্ট্রের কর্তৃত্বকে সীমিত পর্যায়ে রাখার কথা তারা বলেন, এবং রুশো এই তত্ত্ব প্রচার করে
এই যে সংঘর্ষ সেটির অবসান ঘটিয়েছিল বলে অনেকে মনে করেন। রুশো খেয়াল করেছো যে এটিকে রাষ্ট্রীয় সংগঠনটিকে পাবলিক পার্সন বলে অভিহিত করেছেন। অর্থাৎ এই যে চিরায়ত দ্বন্দ্ব স্বাধীনতা আর কর্তৃত্বের মধ্যে, সেইটি সমাধানের এক রকমের চেষ্টা রুশোর এই তত্ত্বের মধ্যে আমরা দেখতে পাই, যেটি আমরা কিন্তু মার্ক্সীয় তত্ত্বের মধ্যেও দেখতে পাই। মার্ক্সীয় যে স্বাধীনতা তত্ত্ব, সেখানেও আমরা এই একই জাতীয় জিনিস দেখতে পাই, যে ব্যক্তির স্বাধীনতার ক্ষেত্রকে সার্বিকভাবে কল্যাণের জন্য নিয়ন্ত্রণের একটি ব্যাপার, যেটি সকলে মিলে করবে, এটি আমরা মার্ক্সবাদেও দেখতে পাই। তাহলে আমরা বলতে পারি যে মার্ক্সীয় এই চিন্তার একটি পূর্বসূরি হিসেবে রুশোর এই তত্ত্বটি আর আবেদন রয়েছে। এই তত্ত্বটির ফলে পরবর্তীতে কিন্তু পশ্চিমী দুনিয়ায় লোকায়ত সার্বভৌমত্ববাদ এই ধারণাটি এসেছে। প্রিয় ছাত্ররা, সার্বভৌম হবে চরম, আর পশ্চাতে থাকতে হবে জনগণের সম্মতি। এই যে বিষয়টি, সেটি আসলে লোকায়ত সার্বভৌমত্ব তত্ত্বকে দাঁড় করিয়েছে, যেটি আমরা পরের ক্লাসে ইনশাআল্লাহ আলোচনা করব। আজকে শুধু তোমরা এই পর্যন্ত জেনে রাখো যে এই যে মানে গণস্বাধীনতা বা জনসার্বভৌমত্ব, সেইটি গণতন্ত্র, সাম্য, স্বাধীনতা, এই সব কিছুই আসলে মিলিয়েই রুশোর এই সাধারণ ইচ্ছা তত্ত্ব বা রুশোর এই সাধারণ ইচ্ছা তত্ত্ব এই সবগুলিকেই ধারণ করে প্রিয় ছাত্ররা। এবং এই সব কিছু সহ এই তত্ত্বটি পশ্চিমী রাষ্ট্রতত্ত্বের সিংহভাগ জুড়ে রয়েছে। আজকে এই পর্যন্ত প্রিয় ছাত্ররা, ইনশাল্লাহ পরের ক্লাসে দেখা হবে। সে পর্যন্ত তোমরা যতটুকু সম্ভব তোমাদের চলাফেরা নিয়ন্ত্রিত রেখো, সুস্থ থাকার চেষ্টা করো, এবং যেভাবে যেটুকু সম্ভব মানুষের জন্যে কিছু করারও চেষ্টা করো। ভালো থেকো তোমরা। ধন্যবাদ।